আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। বয়সসীমা শিথিল করায় করোনা টিকা প্রদানে আগ্রহী বেড়েছে, অ্যান্টিবডি পরীক্ষায় সুযোগ বাড়ায় তা কাজে লাগানোর আহ্বান। দেশের সব মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে আনসার বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ, শফিপুরে ৪১তম জাতীয় সমাবেশ। এবং নতুন ধরনের করোনা ভাইরাসের বিরুদ্ধে অক্সফোর্ডের ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, দুটি মাস্ক ব্যবহার বেশি নিরাপদ দাবি সিডিসির। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বয়সসীমা শিথিলের পাশাপাশি ভ্যাকসিন নিয়ে ভীতি কেটে যাওয়ায় টিকা নিতে আগ্রহীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। টিকা গ্রহণে বয়সসীমা ৪০-এর নিচে নামিয়ে আনলে উপসর্গবিহীন তরুণদের সুরক্ষিত করার মাধ্যমে দেশ থেকে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন গবেষকরা। এর মাধ্যমে তরুণ ও প্রবীণ মিলে দেশের বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে গবেষণারও সুযোগ তৈরি হবে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচির পঞ্চম দিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিতে আসা মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বয়সসীমা ৫৫ বছরের নিচে করায় সপরিবারে টিকা নিচ্ছেন অনেকে। আমরা আজকে ৯ জন দিলাম, হ্যাঁ, উইদাউট এনি তদবির, উইদাউট এনি ঝামেলা, খুব পিসফুলি দিয়েছি, কোনো সমস্যা নেই। নিজে উদ্বুদ্ধ হয়ে টিকা নিয়েছি এবং অন্যকে বুঝাইছি টিকাটা জলদি নেওয়া দরকার। বার তুলে দেওয়া হয়েছে 40 ইয়ার্স প্লাস, তারপরে কিন্তু আমাদের শিডিউল পাওয়ার অনেক ডিফিকাল্ট, যুদ্ধ করে শিডিউল পেতে হচ্ছে এবং আমরা প্রত্যেক দিন ৩০০ থেকে ৪০০ জনের শিডিউল দিচ্ছি। এখন SMS পেয়ে আসার সংখ্যাই বেশি। সংশ্লিষ্টরা বলছেন করোনার টিকা পেতে বয়সসীমা ৪০-এর নিচে শিথিল করা হলে টিকা গ্রহণকারীর হার আরও বাড়বে। আমরা কিন্তু খুব ভালো করে জানি না আসলে যে কত দিনের জন্য আমরা প্রোটেকশনটা পাবো। আমরা এখন এই যে আমাদের এখানে বিশেষ করে আমাদের দেশে কিন্তু একটা ভিন্ন জনগোষ্ঠীকে আমরা ইনক্লুড করেছি, সেই যে ইয়াং ৪০-এর উপরে যারা, এরা কিন্তু আমি বলবো যে আমাদের যা লাইফ এক্সপেক্টেন্সি এখন 40+ মানে কিন্তু তারা এখন ইয়াং। তারা এই মানুষগুলোকে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে আসলে প্রোটেকশনটা কেমন হবে। ৪০-এর নিচে অপেক্ষাকৃত তরুণ বয়সীরা করোনার বাহক এবং লক্ষণ উপসর্গবিহীন এই তরুণ জনগোষ্ঠী নিজেরা আক্রান্ত না হলেও সংক্রমণ ছড়ায়। তাই ঝুঁকিপূর্ণ জেলায় ৪০ বছরের নিচের জনগোষ্ঠীকে টিকার আওতায় আনলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব হবে। এই প্রোটেকশনটা বোঝাটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা শুধু একবার বুস্টার ডোজ দেওয়ার হয়তো বা কয়েক সপ্তাহ, 2 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে একবার দেখলাম, তাতে করে আমরা তার প্রোটেকশন বুঝলাম, সেটাই যথেষ্ট নয়। আমরা বরং এই একটা সুযোগ আমাদের দেশে হবে, বিকজ আমাদের জনগোষ্ঠীটা অনেক বেশি। আমরা যদি কম টিকাও দেই তাহলেও কিন্তু অনেক মানুষকে টিকা দিচ্ছি আমরা। এই দিনগুলোর থেকে আমরা কিন্তু এক সময় বুঝতে পারবো যে আসলে কতদিন এই ভ্যাকসিনটা থাকবে। আমরা যদি এগুলো চিন্তা করতে পারি তাহলে কিন্তু অনেক বিরাট একটা প্রাপ্তি হবে আমাদের, এবং সেটার জন্য সম্মিলিত চেষ্টা এবং একটা জায়গার থেকে কিন্তু এটাকে কোঅর্ডিনেট করে আমাদেরকে কাজ করতে হবে। ৪০-এর কম, ৪০ ঊর্ধ্ব এবং ৫৫ বছরের বেশি বয়সীদের ওপর টিকার প্রভাব পরীক্ষার সুযোগও তৈরি হবে। খণ্ডিতভাবে ছোট ছোট গ্রুপে এবং বৃহৎ আকারে গবেষণার সুযোগ কাজে লাগাতে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রতিটি মানুষের করোনা টিকা দেওয়া নিশ্চিত করতে আনসার বাহিনীকে এগিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশে গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতের ক্ষেত্রে আনসার বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস নির্মূলে আনসার বাহিনীকে ভূমিকা রাখার নির্দেশও দিয়েছেন তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ৪৭-এর দেশভাগের পর পুনর্গঠন ও আইন শৃঙ্খলা রক্ষায় ৪৮-এ গঠিত হয়েছিল আনসার বাহিনী। স্বাধীনতার পর যার নাম হয় বাংলাদেশ আনসার। আর ১৯৭৬ সালে গ্রামীণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে গড়ে তোলা হয় গ্রাম প্রতিরক্ষা দল বা ভিডিপি। ৮২-তে একই প্রশাসনিক কাঠামোয় একীভূত হয়ে বাহিনীর নাম হয় বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনী।
দেশের সবচেয়ে বড় শৃঙ্খলিত এই বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ। গাজীপুরের শফিপুরে আনসার সদস্যদের সেই মিলন মেলায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নান্দনিক কুচকাওয়াজ আর নানা আনুষ্ঠানিকতায় প্রধান অতিথিকে বরণ করে নেন সদস্যরা। পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে ১৪০ জন আনসার সদস্যকে পদক প্রদান করা হয়। দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তায় আনসার বাহিনীর অবদানের কথা তুলে ধরেন সরকার প্রধান। আনসার বাহিনীতে নারী সমাজের যথেষ্ট অবদান রয়েছে এবং তারা বিরাট ভূমিকা পালন করে। কাজে তাদেরকে আরো সম্পৃক্ত করা, বিভিন্ন একবার গ্রাম পর্যায় পর্যন্ত আয়বর্ধকমূলক কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত হতে পারে এবং গ্রামের মানুষকে যেন তারা সেই ধরনের কাজে সম্পৃক্ত করতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। বাল্যবিবাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরো এটা রাখার প্রয়োজন। করোনাকালের কঠিন সময়ে আনসার সদস্যদের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি জায়গা যেখানে আমি প্রতিবার যাই, আমি আনসার বিডিবি দ্বারা তাদের কোরিওগ্রাফি এবং যে কালচারাল অনুষ্ঠান যেটা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা উপভোগ করি। আর বিভিন্ন অঞ্চল থেকে সব মানুষ যে আসেন তারা বিভিন্ন জিনিস তৈরি করেন, আমি সেখানে একটু কেনাকাটাও করি, বাজারও করি। আমি বললাম যে সারা বাংলাদেশে একটা জায়গায় গেলেই আমি কিছু কিনতে পারি, সেটা হচ্ছে এই সখীপুরে এই জায়গাটা। কিন্তু এবারে করোনার কারণে সেটা যাওয়া হলো না, এটা সত্যিই খুব দুঃখজনক। যাই হোক, আমার শুভেচ্ছা সকলের জন্য। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জীবন সুন্দর হোক, সফল হোক, এই কামনা আমরা করি। এবং আপনারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, সেটাই আমি আশা করি। আজকে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করছি। আমি অনুরোধ করব আনসার বিডিবির প্রত্যেকটা সদস্যকে যে প্রতিটি মানুষ যেন এই করোনা টিকাটা নেয়, কারণ টিকা দেওয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। অনেকে ভয় পান, সুই ফুটাতেও ভয় পান, এরকমও কিছু কিছু মানুষ আছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আজকে দিয়ে বিশেষভাবে স্মরণ করি। কান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। মন্ত্রীপাড়ায় সরকারি বাসভবনের ছাদে কৃষি কাজ করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও তার স্ত্রী। ছাদ কৃষি থেকে পারিবারিক পুষ্টি চাহিদার অনেকটাই পূরণ করেছেন তারা। সে সঙ্গে মিটছে মনের খোরাক। শেখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। হেয়ার রোডে পরিকল্পনা মন্ত্রীর নির্ধারিত বাসভবনটির নাম নিকেতন। বড় বড় গাছ, সবুজ আঙিনা আর পাখির ডাক এখানকার অনন্য প্রাকৃতিক ঐশ্বর্য। তারপরও মনের টানে কৃষি কাজকে প্রাত্যহিক কর্মসূচিতে রেখেছেন মন্ত্রী এম এ মান্নান। এখানে মূল কৃষক তার স্ত্রী জুলেখা মান্নান। সবাই করার জন্য না, নিজের আনন্দের জন্য, আর পরিবারের সবাই একটু ফ্রেশ খাবে, বাইরেরটা খেতে চায় না। যেমন এখানেরটা আমি একদম জানি যে পরিষ্কার জায়গায়। 2 স্তরের ছাদেই রয়েছে কৃষির উপস্থিতি। এখান থেকে যেটুকু সবজি ফল ফসল আসে তা প্রাত্যহিক খাবার টেবিলে হয়ে ওঠে তৃপ্তির অনন্য উৎস। আপনার নিজের গার্ডেন থেকে ফ্রেশ শাকসবজি যতটুকু হয় এই মরশুমে, আপনাদের বাইরের থেকে কতটুকু ডিপেন্ড করতে হয়? এই বছর মোটামুটি আমাদের চলে গেছে, কিন্তু গত বছর যেটা হয়েছে আমরা আশেপাশে বিলিয়েছি পড়শিদেরকে, কিন্তু সেটা গতবারের তুলনায় কম। কারণ এবার যেহেতু ওই যে বললাম যে একটু দেরি করে লাগানো হয়েছিল কোভিডে, ও তো প্রায় 1 মাস হাসপাতালেই ছিল। মন্ত্রী মান্নান নিজেও টান অনুভব করেন উদ্ভিদ আর ফল ফসল বেষ্টিত ছাদটির। এরই মধ্যে তিনি উপলব্ধি করেছেন এই আয়োজনের বহুমুখী প্রয়োজনীয়তা। তবে সার্বিক অর্থে এটা একটা চমৎকার ধারণা। কারণ একটা হলো যে ধরুন আমি কাছে আসতে পারলাম, এত পাতার কাছে আমি যাচ্ছি না, কারণ মাঠে যাচ্ছি না আমি। আর দ্বিতীয় হলে খেতে পারছি, যদি আপনি নিছক খাবার দিক থেকেও দেখেন, আর্থিক দিক থেকে এটা বিশাল একটা ব্যাপার। আরেকটা জিনিস আমরা সবাই যাদের জন্য আকুলি বিকুলি করে শহরে যাবো, ফ্রেশ পাই না আমরা। এখানে আমি ফ্রেশ শসা নিয়ে যাই, কাঁচামরিচ নিয়ে যাই, ধনেপাতা নিয়ে যাই, আমি নিজেই আমার নাস্তা বানাই প্রায় দিন। এর মধ্যে জুলেখা মান্নানও জেনে গেছেন কৃষির নানান কৌশল। বলছেন অনেক কিছুই শিখেছেন টেলিভিশন থেকে। লাউ গাছে ফুল এসে ঝরে যাচ্ছে, লাউ হচ্ছে না, লাউ হয়ে পচে যাচ্ছে, তখন আমি এখানকার কৃষিদের থেকে যতটা উপকার না পেয়েছি আপনার প্রোগ্রাম দেখে তার থেকে বেশি উপকার পেয়েছি। প্রযুক্তিগুলো দেখে, হ্যাঁ, ওইটা দেখে তারপর আমি আমার যারা স্টাফ যারা আছে ওদেরকে দেখিয়ে দিলাম। ওরা এখন জানে কেমন করে পলিনেশন করতে হয়, ওরা জানে। হ্যাঁ, ওরা জানে। মন্ত্রীর সব সরকারি বাসভবন একই রকম। এর ভেতরে
কোনো কোনো ভবনগুলো সেজে উঠেছে ফলে ফসলে। ঢাকার হেয়ার রোডের মন্ত্রীপাড়ার আব্দুল মান্নান সাহেব এবং তার স্ত্রীর এই ছাদ কৃষিটি সেরকমই একটি। অন্য যারা আছেন তাদের জন্য এই আয়োজনটি হতে পারে অনুকরণীয়। ঢাকার হেয়ার রোডের মন্ত্রীপাড়ার আব্দুল মান্নান সাহেবের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এনে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার ইস্পাহানি কোভিড-19 ভ্যাকসিন অগ্রগতি। নতুন ধরনের করোনা ভাইরাসের বিরুদ্ধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিশ্বব্যাপী ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলেছে 65 বছরের বেশি বয়সীদেরও দেওয়া যাবে ভ্যাকসিনটি। সুপারিশে বলা হয়েছে সার্বিকভাবে ভ্যাকসিনটি 63% কার্যকর। দুটি ডোজের মধ্যে 8 থেকে 12 সপ্তাহের ব্যবধানে প্রয়োগের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। চীনে সিনোভ্যাক ও ক্যানসিনো টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে মেক্সিকো। অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত করার পর এবার তাদের হাতে থাকা কয়েক লাখ ডোজ টিকা বিনিময় বা বিক্রির কথা বলেছে সাউথ আফ্রিকা। বিদেশি নাগরিকদের জন্য টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে কাপড়ের মাস্কের নিচে সার্জিক্যাল মাস্ক অর্থাৎ দুটি মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণ থেকে কয়েক গুণ বেশি নিরাপদ থাকা যায়। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ফটোটুস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সর্বগ্রাসী তিস্তার করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে নীলফামারীর কালীগঞ্জ 0 পয়েন্ট বাঁধে বসবাস করছে অনেক পরিবার। এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সহায়তা পেয়ে খুশি ভাঙন কবলিত অসহায় মানুষগুলো। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। নীলফামারীর ডিমলার এই বাঁধ হয়ে উঠেছে তিস্তা নদীর ভাঙ্গনে ভিটেমাটি হারানো অসহায় পরিবারগুলোর আশ্রয়স্থল। প্রতি বছরে বাড়ছে এমন পরিবারের সংখ্যা। করোনাকালে আয় কমে যাওয়ায় অনেকেই শীতের পোশাক কেনার সামর্থ্য নেই। এই অবস্থায় তীব্র শীতে কাবু হয়ে পড়েছে তারা। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এই জনগোষ্ঠীর জন্য সহায়তার কার্যক্রম করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। যারা কম্বল দিচ্ছে তাদের উপরে আমরা খুব খুশি, তাদের উপরে আমরা দোয়া করি। শীতে আমাদের খুব কষ্ট, একটা কম্বল দিল, এই কম্বলটা পাওয়াতে আমরা অনেক খুশি হইলাম, তার জন্য আমরা দোয়া করলাম। স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিচালিত কম্বল বিতরণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। অঞ্চলের মানুষগুলো বন্যার সময় বন্যার সাথে যুদ্ধ করেন এবং খরার সময় খরার সাথে এবং শীতের সময় শীতের সাথে যুদ্ধ করেন। আমাদের এই অঞ্চলের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন, যার কারণে আমরা চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। এবারকার এই প্রচণ্ড শীতে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এখানকার মানুষের জন্য কম্বল বিতরণ এখানকার মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তো এই এলাকার অসহায় মানুষগুলো খুবই কষ্টে দিনাতিপাত করেন। তো এক্ষেত্রে আজকে আমাদের চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় যে কম্বল বিতরণ হলো, এই জন্য আমরা ওনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই অসহায় মানুষগুলোর পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য। করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নানামুখী সহায়তার কার্যক্রম পরিচালনা করে আসছে পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধান, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। বাগেরহাটের চিতলমারিতে মাছের ঘেরের বেড়ি বাঁধে টমেটো আবাদ করেছেন কৃষক। তারা বলছেন ফলনের পাশাপাশি বাজার মূল্য ভালো পাচ্ছেন তারা। বাগেরহাট থেকে মাহফিজুর রহমান মাহফুজের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চিতলমারী উপজেলায় এবছর 615 হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ হয়েছে। এর মধ্যে বেশিরভাগই মাছের ঘেরের বেড়ি বাঁধে। আমরা বিষমুক্ত যে টমেটোগুলো সেইগুলো আমরা জৈব সার দিয়ে এবং ওই নিম পাতা মেহগনি গাছের ফল এইগুলো স্প্রে করে আমরা এগুলো বিষমুক্ত করে অধিক লাভবান হয়েছে। গত বছর এই সময় যে বাজার ছিল তার থেকে অধিক মূল্যে আমরা এই টমেটো বিক্রি করতে, এবং এবার আমার লাভের আশা গত বছরের প্রায় দ্বিগুণ হবে। 1 একর জমিতে টমেটো গাছ লাগাইছি,
এবং টমেটো খুব ভালো হয়েছে। প্রতিদিন অর্ধশতাধিক ট্রাক টমেটো এখান থেকে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। টমেটো আমাকে ডেলি 13-14 মণ আমরা তুলি, 2 দিন 3 দিন বাদে ভালো দামে বিক্রি করি, পাইকারি আছে। প্রতিদিন আমরা 500-600 ক্রেট মাল কিনি। এখানে টমেটো কই প্রতিদিন 1 গাড়ি করে মাল পাঠায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিক্রি হয়। টমেটো চাষে কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। চাষিদের এবার ভালো ফলন হয়েছে, চাষিদের দামও ফলনটাও বেশি, দামও ভালো, চাষিরা উপকৃত। কৃষকরা ঘরোয়াভাবে মেহগনি বীজ থেকে কীটনাশক তৈরি করে সবজিতে ব্যবহার করছে এবং এইটা আবার আশা করি আগামীতে আরও বৃদ্ধি পাবে। এটা পেলে আমরা একটা জৈব কৃষির দিকে পুরোপুরি আমরা চলে যেতে পারবো। চিতলমারীতে সবজি সংরক্ষণের জন্য সরকারিভাবে হিমাগার স্থাপনের দাবি রয়েছে কৃষকের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রকৃতি আর ভালোবাসা একে অপরের সাথে গভীর সম্পর্কের বাঁধনে বাঁধা। ভালোবাসা ছড়িয়ে আছে প্রকৃতির বিভিন্ন উপাদানের ভিতর। আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রকৃতির প্রতি ভালোবাসায় ভরে উঠুক সবার হৃদয়। দেখুন বিশ্ব ভালোবাসা দিবস ও প্রকৃতি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা জন্ম জন্মান্তরের। ভোরের পাখির গানে যেমন প্রফুল্ল হয়ে ওঠে সবার মন, তেমনি নানা রঙের ফুল আর সৌরভে মনে আসে স্নিগ্ধতা। ভালোবাসা আছে সবুজ শ্যামলিময় পূর্ণ পাহাড়ের মাঝে, আছে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে, অথবা এঁকে বেঁকে বয়ে চলা নদীর কলকল ছন্দে। একঝাঁক দুরন্ত পাখির উড়ে চলাও মনের মাঝে সৃষ্টি করে অনাবিল ভালো লাগা। বিশ্ব ভালোবাসা দিবসের প্রতীকী আয়োজনে প্রিয়জনের প্রতি এই ভালোবাসার উচ্ছ্বাসও যেন প্রকৃতির কাছে গেলেই পূর্ণতা পায়। মানুষের ভেতর যেমন ভালোবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতর। ভালোবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও। সবকিছুর সাথেই প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে আছে। প্রকৃতি ভালো না থাকলে গান আসে না, ছন্দ আসে না, সুরও আসে না। রুক্ষ বিবর্ণ প্রকৃতি সৃষ্টি করে বিষাদের ছায়া। প্রকৃতি যদি ভালো না থাকে তাহলে ভালোবাসাতেও আসে শূন্যতা। তাই তো আমাদের ভালোবাসা দিয়েই প্রকৃতিকে করে তুলতে হবে প্রাণবন্ত। প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিশ্ব ভালোবাসা দিবস ও প্রকৃতি নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে জানাবো ইভ্যালি খেলার খবর।